আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে সবচাইতে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মিল্টন সমাদ্দারের নামে একটা অভিযোগ চলছে যে তিনি অসহায় মানুষদেরকে তার আশ্রমে নিয়ে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এই অভিযোগগুলো কি আসলেই সত্যি নাকি তাকে ফাঁসানো হচ্ছে, সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার আমন্ত্রণ জানাচ্ছি বা আহ্বান করছি। ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার অনুরোধ জানাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি পরিকল্পিত নাকি আসলেই সে সত্যি এই কাজগুলো করেছে। এই মিল্টন সমাদ্দারকে মানবতার ফেরিওয়ালা বানিয়েছে কারা? এই মিডিয়াগুলো তার বিভিন্ন কর্মকাণ্ডকে এমনভাবে প্রমোট করেছে যে তাকে শেষ পর্যন্ত মানবতার ফেরিওয়ালা আখ্যায়িত দেওয়া হয়েছে এই মিডিয়াগুলোই। আবার এই মিডিয়ারা এখন তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে সে বাংলাদেশের সর্বোচ্চ খারাপ ব্যক্তিদের মধ্যে একজন। আপনাদের নিশ্চয় মনে আছে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে কী ঘটনাটা ঘটেছিল। প্রথমে বলা হয়েছিল যে ওই মাদ্রাসার একজন প্রিন্সিপাল এই নুসরাতকে অনৈতিক প্রস্তাব করায় নুসরাত রাজি না হওয়ায় তাকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসেন ওই এলাকার বিভিন্ন ঘটনা মানুষের সামনে উপস্থাপন করে এবং এতে দেখা যায় আসলে ওই ঘটনার জন্য নুসরাত নিজেই দায়ী ছিল। তার রাগকে কন্ট্রোল না করতে পেরে সে প্রতিশোধ নিতে গিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে। প্রথমে যখন মিডিয়াগুলো নুসরাতের পক্ষে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই নুসরাতের পক্ষে দাঁড়িয়ে ওই আলেমের ফাঁসি চেয়েছে। আবার যখন সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকাতে বসে তার কিছু তদন্ত রিপোর্ট সামনে আনে, তারপর সে আলেমের আবার মুক্তি চেয়ে অনেকেই মিছিল মিটিং করেছে। মোট কথা হচ্ছে মিডিয়াগুলো যখন যেটাকে প্রমোট করে ঠিক আমরা হুজুকে কিন্তু সেদিকেই ধাবিত হই। এখন মিল্টন সমাদ্দারের যে ঘটনাটি সেটি ব্যাখ্যা করি। মিল্টন সমাদ্দারকে মানবতার ফেরিওয়ালা বানিয়েছিল এই মিডিয়াগুলো। তখন তাকে মানবতার ফেরিওয়ালা বানিয়ে এখন কেন হঠাৎ তার বিরুদ্ধে সবগুলো মিডিয়া একসাথে লেগেছে? মিল্টন সমাদ্দার মুসলিম নাকি অমুসলিম সেটা আমি জানতেও চাইব না, সেটা ব্যাখ্যা করার চেষ্টাও করব না। সে একজন মানুষ এবং সে কিছু ভালো কাজ করেছে বিধায় তাকে মানবতার ফেরিওয়ালা বানিয়েছে, এটাই আমি রাখতে চাই বা এর মধ্যেই সীমাবদ্ধতা রাখতে চাই। সে কিভাবে টাকা রোজগার করেছে, কিভাবে আনছে, সে কোনো চুরিও করেনি, ডাকাতিও করেনি। সে মানুষের কাছে বিভিন্ন ভিডিও দেখিয়ে সাহায্য চেয়েছে, মানুষ তাকে সাহায্য করেছে। এমনকি মিল্টন সমাদ্দার কোনো আল্লাহর ওলি সেজে টাকাটা চায়নি, সে স্রেফ তার যে নেশার এই নেশার অনুযায়ী টাকা চেয়েছে। হয়তো তাকে নিয়ে বলতে পারেন সে ফলোয়ার বাড়ানোর জন্য অনেক সময় দেলোয়ার হোসেন সাইদি বা আল্লামা মামুনুল হক ওনাদের ছবিও ব্যবহার করেছেন, কিন্তু সেটা ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রত্যেকেই করেন। প্রত্যেকটি মিডিয়াই চেষ্টা করে তাদের ফলোয়ার্স কীভাবে বাড়ানো যায় এরকম কিছু আকর্ষণীয় সংবাদ দিয়ে তাদের ফলোয়ার্স বাড়াতে চায়। এটা অবশ্যই দোষের কিছু নয়, কিন্তু যদি সত্যিকার অর্থে সে এই কাজগুলো করে থাকে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকে, এটি অবশ্যই ভয়াবহ অপরাধ। আদতেই কি সে এই ভয়াবহ কাজগুলো করেছে? সে যে এই কাজগুলো করেছে বা কোন জায়গায় বিক্রি করেছে সঠিকভাবে এখন পর্যন্ত কোনো মিডিয়া এই তথ্য দেয়নি। তারপরেও দেখলাম আজকে তাকে অ্যারেস্টও করা হয়েছে, এমনকি তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। কি প্রমাণের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে আর রিমান্ডে নেওয়া হয়েছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আইন বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন। আমি যেহেতু আইন বিশেষজ্ঞ নই, এই ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আমার কিছু প্রশ্ন এই জায়গায় যে সে তার আশ্রমের যেই লোকগুলো রয়েছে তাদের উপর অভিযোগ হচ্ছে তাদেরকে অত্যাচারের বা নির্যাতনের আওয়াজ নাকি তার প্রতিবেশীরা পেয়েছে। তাহলে এখন যারা ওইখানে আছে বা ওই আশ্রমে যেসব লোক এখন আশ্রিত আছে, পুলিশ যদি চাই ওপেন মিডিয়ার মাধ্যমে বা মিডিয়াগুলোও যদি চাই, তার সে আশ্রমে গিয়ে ওই লোকগুলোর সাথে কথা বলতে পারে এবং কি সেগুলো লাইভ সম্প্রচারও করতে পারত। কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু মিডিয়ারা দেখায়নি।
এতে বোঝা যায় নুসরাত হত্যাকাণ্ডের মতো এরকম কোনো ঘটনা এর ভিতরে আছে কিনা, যেটা মিডিয়াগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বা নুসরাত হত্যাকাণ্ডের মতো আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি না তো। এবার আসি মিল্টন সমাদ্দারকে নিয়ে আরেকটা গুরুতর অভিযোগ। তিনি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় সে জাকাতের টাকা উঠিয়েছে এরকম অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে, এবং সে কি আসলে জাকাত নিতে পারে কিনা এ নিয়েও অনলাইনে আরেকজন অ্যাক্টিভিস্ট বা জনপ্রিয় অ্যাক্টিভিস্ট বা রাজনীতিবিদ তারেক তিনি অভিযোগ করেছেন। বাংলাদেশে যেহেতু ইসলামিক শরিয়া আইন নেই, অতএব জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু পশ্চিমা যেই আইনগুলো রয়েছে এই আইনগুলোর আদলেই আমাদের এই সাংবিধানিক আইনগুলো গঠিত। এখানে জাকাত ভিত্তিক অর্থনীতির কোনো লেশমাত্র নেই। কিন্তু বাংলাদেশে যারা মুসলমানেরা জাকাত দিচ্ছে, এই জাকাতের প্রক্রিয়াটা কি আসলে যথাযথ হচ্ছে, বা সঠিকভাবে কি কেউ জাকাত দিচ্ছে? জাকাত দেওয়ার ইসলামিক শরিয়ার ভিত্তিটা কি, আমাদেরকে প্রথমে সেটা বুঝতে হবে। কোনো লোক যখন তার উপরে জাকাত খরচ হয়, সে তার জাকাতের টাকাটা যদি অ্যামাউন্টটা একটু বড় হয়, তাহলে সে তার প্রথমে নিকট আত্মীয়ের মধ্যে সবচাইতে অসহায় এবং দরিদ্র ব্যক্তিকে জাকাতটা প্রদান করবে। এমন কৌশলে জাকাতটা প্রদান করবে যাতে দ্বিতীয়বার সে আর জাকাত নেওয়ার প্রয়োজন না হয়। আর জাকাতের অ্যামাউন্টটা যদি কমও হয়, তাও তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো কাউকে যদি সে কোনো একটা কর্ম ধরিয়ে দিতে পারে বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় ওই জাকাতের অর্থ দিয়ে, তাহলে ওই লোকটা সারা জীবনের জন্য স্বাবলম্বী হয়ে যায় বা চলার মতো ব্যবস্থা হয়ে যায়। ইসলামের জাকাত ভিত্তিটা বা জাকাতটা চালু করা হয়েছে যাতে কোনো লোক অভাবগ্রস্ত না থাকে, মোটামুটি প্রত্যেকে যাতে স্বাবলম্বী থাকে। আর সঠিকভাবে জাকাত আদায় যখন হতো, ওই সময় আসলে না খেয়ে কেউ কোনো লোক রাতে ঘুমাতো না, প্রত্যেকের বাসায় খাওয়ার পৌঁছে যেত। মিল্টন সমাদ্দার যে কাজগুলো করছে, মানবিক কাজগুলো করেছে, বা যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি, এই কাজগুলো আসলে রাষ্ট্রেরই করার কথা ছিল, বা এগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের করার কথা ছিল। কিন্তু যেহেতু বাংলাদেশের সেই অর্থে ওরকম রাজনীতিবিদ আসলে খোঁজাও মানে বোকামি, কারণ আমাদের দেশের জনগণ এখন সৎ এবং যোগ্য লোককে আসলে ভোটও দেয় না। এমনি লোককে ভালোবাসে, জানে ওই লোকটা আমানতদার, সব কিছু ঠিক আছে, কিন্তু ভোটের মাঠে তাকে কিন্তু ভোট না দিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যাকে প্রয়োজন তাকেই ভোট দেয়। মুসলমানদের এখন চলাফেরা এমন অবস্থা যে এটা আমরা ইহুদি খ্রিস্টানদের দেশকেও হার মানাচ্ছি। আমরা তাদের ভালো গুণগুলো কিন্তু নিই না। ইউরোপ আমেরিকার মানুষ কিন্তু অভাবগ্রস্ত নয়, তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু রাষ্ট্রই করে থাকে। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোতে আসলে ইউরোপ আমেরিকার সেই জিনিসগুলো তারা ফলো না করে শুধুমাত্র তাদের কালচারগুলো বা কীর্তি কালচারগুলো ফলো করে, যেগুলো আমাদের মুসলমানদের ইমানের জন্য হুমকি স্বরূপ। সেই বিষয়গুলোই আমরা শুধু ফলো করি, কিন্তু তাদের যে ভালো গুণগুলো রয়েছে, তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগুলো যে ভালো ভালো দিকগুলো রয়েছে, এই দিকগুলো কিন্তু আসলে মুসলমানদের বা মুসলিম রাষ্ট্রগুলোর হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে তাদের যে খারাপ দিকগুলো রয়েছে, ইসলাম বিরোধী যে সংস্কৃতিগুলো রয়েছে, সেগুলোকেই আমরা ফলো করি। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বিদায় আজকের মতো এখানে শেষ করছি। আরও কিছু কথা রয়েছে যেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।